এর মূল কারিগরি ছিল তৃণমূল নামক একটা জঙ্গি সংগঠন। ওটা কোনো সরকার ছিল না, জঙ্গি তৈরি করার একটা কারখানা। প্রকৃত উন্নয়ন মুসলিমদের হয়নি। তো ভবিষ্যতেও কি রাষ্ট্রবাদী দল হিসাবে এবিভিপি ছাত্র সংগঠনটা হ্যান্ডেল করবে, নাকি বিজেপির কোনো যুব সংগঠন তৈরি হবে? মমতা ব্যানার্জির প্রিয় উক্তি আপনার কোন? ইনি মহান, ইনি স্বর্গের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। কলেজগুলোতে ওরা তো আড্ডাখানা, ক্লাব ঘর, বাইজিখানা তৈরি করে দিয়েছিল। তো আমরা কি ওই রকম কোনো ডিমের বৃষ্টি বা চপ্পলের বৃষ্টি কি এদিকে দেখতে পাবো? হাওড়া ডিভিশনের যে ডিআরএম, তার কাছে আমি নিজে গিয়ে রেলের যাতে ওভারব্রিজ আমাদের সাঁইথায় অতি সত্তর তাড়াতাড়ি হয় সেই জন্য কিন্তু লিখিতভাবে দিয়েছি। কারণ সিনেমা দেখাচ্ছে, সিনেমা লেখা, সিনেমা বানানো বেশি আমি পছন্দ করি। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের আরেকটা নতুন পডকাস্টে, যেখানে আমরা যাচ্ছি বীরভূমের নানা বিজয়ী বিধায়কদের কাছে, জেনে নিচ্ছি তাদের ব্যক্তিগত জীবনের, রাজনৈতিক জীবনের নানা জানা অজানা কথা। এটা শুধুমাত্র ইন্টারভিউ নয়, আমরা দাদার সঙ্গে একটু আড্ডার মতো করেই দাদার কাছ থেকে কিছু মূল্যবান সময় আমরা আজকে পেয়েছি। তো একটু জেনে নেব দাদার জীবনের নানা কথা, সবার সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দাদাকে অনেক অনেক স্বাগত এবং আমাদের টিমের তরফ থেকে অভিনন্দন। আপনি সাঁইথিয়া বিধানসভা থেকে বিজয়ী হয়ে বিজেপির একজন বিধায়ক হিসেবে বিধানসভায় গেছেন। তো কৃষ্ণকান্ত সাহা এই নামটা আমরা যখনই শুনি, আমরা আমাদের মনে পড়ে দেউচা পাচামির সেই আন্দোলন থেকে লড়াকু নেতার একটা নাম। তারপর থেকে বিভিন্ন অত্যাচার এর মাধ্যমে আপনি আপনার এই রাজনৈতিক জীবনে পা দেওয়া এবং আজকের এই দিনটা, আজকে একজন সফল বিধায়ক। তো এই যে সফরটা ছিল, সফরটা আপনার কাছে কেমন ছিল? সকলকে নমস্কার। দেখুন, মানুষের জীবন শুরুই হয় লড়াই, আন্দোলন। শিশুদের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শিশুও লড়াই করেই বড় হয়। তাই যাদের জীবন দুঃখ দিয়ে গড়া, তাদের আবার দুঃখ কিসের? বা যাদের জীবন কষ্টে গড়া, তাদের আবার কষ্ট কিসের? ডক্টর শ্যামাপ্রসাদের এই পূর্ণভূমি, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে। সবাই ভালো থাকুক, রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। প্রজাদের কল্যাণ করাই আমাদের মূল কাজ। পূজারা যাই রায় দেবে আগামী দিনে, পূজারা যা রায় দিয়েছে সেটাই আমাদের কাছে পাথেয়। তাই সবাই ভালো থাকুন। সমস্ত সরকারি পরিষেবা, আমার 2,41,175টি সাঁইথিয়া বিধানসভার ভোটার, সবার জন্য একসাথে যাতে সবারই পরিষেবা দিতে পারি সেই জন্য এগিয়ে যাব। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, সাঁইথিয়ার নাম আমরা যখনই নিই, প্রথমেই যে জটিল সমস্যাগুলোর মধ্যে একটা আসে, সেটা হচ্ছে ময়ূরাক্ষী থেকে বালি চুরি বা ওভারলোডিং এর যে সমস্যা। সেখান থেকে আমরা দেখেছি বিভিন্ন বিগত দিনের যারা শাসক দল ছিল সেখানকার নেতাদের পকেট ভরানো, সিন্ডিকেট, কাটমানি, আমরা দেখেছি রাজকীয়ভাবে বিয়ে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। তো বিজেপি আসার পর কি এগুলো চেঞ্জ হবে কিছু? দেখুন, বিজেপি আসার সঙ্গে সঙ্গেই চোর, ডাকাত, মস্তানরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। এসআইআর হওয়ার আগেও বেশ কিছু জঙ্গি সংগঠন, জঙ্গি যারা লোক, তারা চলে গেছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, সবার মুখে একই নাম, পুরুষোত্তম পুরুষ শ্রী রামচন্দ্রের জয়গান চারিদিকে চলছে। বালির ঘাট তৈরি করা, বালি থেকে টাকা লুট করা, অবৈধ পাথর খাদান তৈরি করে, এর মূল কারিগরি ছিল তৃণমূল নামক একটা জঙ্গি সংগঠন। ওটা কোনো সরকার ছিল না, জঙ্গি তৈরি করার একটা কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করেছিল। তাই আস্তে আস্তে মানুষ তার পরিত্রাণ চাইছে। আজকে সবচেয়ে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। আপনি সিউড়ি 2 এর মতন জায়গায় যান, আমার সাঁইথিয়া বিধানসভায় সিউড়ি 2, পুরাতন গ্রাম, বন সংখ্যা, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস বেশি, তারা দেখুন কিভাবে আমাদের ধন্যবাদ জ্ঞাপন সভায় তারা এক এক করে আসছে। তারা বলছে না, বিগত দিনে কেবলমাত্র আমাদিকে বোম বাঁধার কাজে ব্যবহার করেছে, বিগত দিনে কেবলমাত্র আমাদিকে ভোটার হিসাবে ব্যবহার করেছে, আমাদিকে লেঠেল হিসাবে ব্যবহার করেছে, কিন্তু প্রকৃত উন্নয়ন মুসলিমদের হয়নি। তাদেরকে হিন্দুদিকে মারার জন্য তাদেরকে ব্যবহার করেছে।
তাই মানুষ পরিত্রাণ পেয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির একবারে ক্ষুদ্র অবস্থা থেকে পার্টির পতাকা লাগানো, রং তুলি দিয়ে পদ্ম ফুল আঁকা, আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তিল তিল করে, বিচার পরিবারের লোকরা তিল তিল করে আমাদের মতন কার্যকর্তাকে তৈরি করেছে। তাই আমরা মানুষের সেবা করার জন্য যদি দেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টা সময় দিতে পারে, তাহলে আমরাও চেষ্টা করব যে আমার 2,41,175টি ভোটারের জন্য সবসময় মানুষের সেবা দেওয়ার জন্য। একদমই তাই। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীর কথা যখন উঠলো, উনি নিজেও একবার বলেছিলেন যে আমি পরপর 3 দিন কাজ করেছিলাম একদম খাওয়া দাওয়া সব ছেড়ে। তো যাই হোক, আমরা আশা করব যেন বিজেপির হাত ধরে আমরা সেই রামরাজত্বটাই পাই। আচ্ছা, আপনার 2008 সালে পাস আউট বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু আমরা দেখেছি ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমাদের টিএমসি সরকার আসার পরে যে ভোট হয়, কলেজ ভোট এক প্রকার থেমেই গেছে, ইউনিয়ন রুমে তালা ঝুলছে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে বিজেপি সরকারে আসার পরে এবিভিপি কিন্তু খুব বেশি পরিমাণে তৎপর হয়েছে। তো ভবিষ্যতেও কি রাষ্ট্রবাদী দল হিসাবে এবিভিপি ছাত্র সংগঠনটা হ্যান্ডেল করবে, নাকি বিজেপির কোনো যুব সংগঠন তৈরি হবে? ছাত্র সংগঠন এবিপি সংগঠন আগেও মজবুত ছিল। আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আপনি দেখেন, প্রত্যেকেরই জীবনের রাজনীতির শুরুটাই তাদের এবিপি ছাত্র সংগঠন থেকেই শুরু হয়েছে। হয়তো তৎকালীন সময়ে সিপিএমের আমলে তাদেরকে সেইভাবে কাজ করার সুযোগ তাদেরকে দেয়নি। তারপর তৃণমূল সরকার আসার সময় কলেজগুলোতে ওরা তো আড্ডাখানা, ক্লাব ঘর, বাইজিখানা তৈরি করে দিয়েছিল। এমন ক্লাব মানে তৈরি করেছিল, চুটুল নাচ আপনারাই দেখেছেন। তা তারা ভোট কোথা করবে? কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা মিটিং মিছিলে লোক নিয়ে যেত। তাই এবিপি একটা ছাত্র সংগঠন, আদর্শ ছাত্র সংগঠন, সেই চায় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন। সেই ছাত্র সংগঠন আজকে গোটা ভারতবর্ষ ছেড়ে বিশ্বের কাছে তাদের নাম সুনাম। একদমই তাই, বিশ্বের সবচেয়ে বড় ছাত্র সংগঠন সেটা হচ্ছে এবিপি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখেছি আপনারা যখন জনসমক্ষে আসেন, বিভিন্ন সভাতে আসেন, আপনাদের ওপর বা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর বা বিভিন্ন নেতাদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়। কিন্তু আমরা বর্তমানে একটা অন্যরকম বৃষ্টি দেখলাম, ডিমের বৃষ্টি একজন আমাদের যুবরাজ, তথাকথিত যুবরাজের ওপর। তো আমরা কি ওই রকম কোনো ডিমের বৃষ্টি বা চপ্পলের বৃষ্টি কি এদিকেও দেখতে পারি? না, দেখুন, এটা আমাদের আদর্শ নয়। ভারতীয় জনতা পার্টির এটা আদর্শ নয়। আমার মনে হয়েছে যে এটা একটা প্ল্যানিং করে এটা করছে, যাতে দেখুন আমাদের এখনও মানে ভোট দেওয়ার হাতের আঙুলে এখনও কালি ওঠেনি। তৃণমূল দলটা কিন্তু উঠে যাচ্ছে। ওরা একটু চাইছে হাওয়াটা যাতে সিম্প্যাথি যাতে পায় মানুষের কাছে, সেই জন্য এটা একটা প্ল্যানিং। তৃণমূলেরই একটা বি টিম, তারা কিন্তু এগুলো করছে। তাই এগুলো করে আপনারা দেখেছেন কল্যাণবাবুর কথাগুলো মনে হচ্ছে যেন কোনো নাটক বা যাত্রা দলের কথার মতন। প্রকৃতির নিয়মে কথা বলার, একটা স্বাভাবিক মানুষের কথা বলা, আর তার যে বিকৃতিমূলক কথা বলা, আপনারা বিগত দিনেও সংসদ ভবনেও দেখেছেন তার বিকৃতিমূলক কথা। তাই আগামী দিন এরকম ধরনের নোংরা রাজনীতি তৃণমূলের, মানুষ এগুলো বিশ্বাস করবে না। একদমই তাই, আমরাও আশা করবো এরকমের নোংরা রাজনীতি যেন ভবিষ্যতে আর না আসে। সেখান থেকেই মানুষের কথা যখন আসলো, বিভিন্ন বিরোধী দল একসময় এক্সিট পোলের সময় কিন্তু দেখিয়েছিল যে আমাদের বীরভূমের মধ্যে হয়তো হাফের বেশি বা হয়তো 2-3টে বিজেপি পাবে। সেখানে সাঁইথিয়া আসনটাও আপনার কিন্তু পরাজিত হিসেবে ম্যাক্সিমাম এক্সিট পোল দেখিয়েছিল, 2-1টা ছাড়া। সেখান থেকে যে মানুষের বিপুল পরিমাণ আশীর্বাদ, 10,000-এর বেশি ভোটে আপনি জিতেছেন, তো সেটার একমাত্র কারিগর কি মানুষই? একদম, মানুষই সব পারে। জনতা জনার্দনই আমাদের সব কিছু। তাই মানুষ জিতিয়েছে, মানুষের কাছেই আমি এই ম্যান্ডেট মানুষকে দিতে চাই। আগামী দিনে জনতা জনার্দনের সেবা করব। দেখুন, আপনারা বিগত দিনে দেখেছেন তৃণমূল কেবলমাত্র বলতো যে ভারতীয় জনতা পার্টি হিন্দুর দল। ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে চলে আসে তাহলে নাকি মুসলমানদেরকে তেড়ে দেবে, মুসলমানদের নাকি কোনো কাজ হবে না।
সাঁইথিয়া বিধানসভার প্রায় 27% মুসলমান বসবাস করছে। একটা মুসলমান এখনো পর্যন্ত সাঁইথিয়া বিধানসভা তথা বীরভূমে একটা মুসলমান কিন্তু বীরভূম ছেড়ে পালিয়ে যায়নি। একটা মুসলমানের গায়ে কিন্তু রক্ত ঝরেনি। একটা মুসলমান কিন্তু এখন অনাহারে মরেনি। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো গুরুত্বপূর্ণ যে যোজনা, সেই যোজনায় আমরা বলেছি সবাইকে আমরা পরিষেবা দেব। তাহলে আজকে দেশের প্রধানমন্ত্রী যে কথা বলে সবকা সাথ সবকা বিকাশ, পশ্চিমবঙ্গেও তাই ডাবল ইঞ্জিন সরকারের মোদির গ্যারেন্টি কিন্তু প্রতিফলিত হচ্ছে। একদমই সবকা সাথ সবকা বিকাশ সবকা ভরসা, এই যে সবার ভরসাটা বিজেপি সরকার পেয়েছে, বাংলা বিজেপি পেয়েছে, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, আর একটা আপনার ব্যক্তিগত জীবনের একটা খুব সুন্দর ঘটনা আমরা খুঁজে পেয়েছি, যে আপনার শিক্ষকতা, আপনার পিছিয়ে পড়া জনজাতির জন্য আপনার বিশেষ একটা বিদ্যালয় আছে, সেখানে আপনি নিজে পড়াতে যান। তো আপনি তখন বিধায়ক, একটা ব্যস্ত শিডিউল আপনার জীবনে, তো তারপরেও কি আপনি সেই বাচ্চাদেরকে সময়টা দিতে পারবেন আগের মতোই, নাকি কিছুটা 2008 সালে কলেজে পাস করি। 2008 থেকে গৃহশিক্ষকতার পেশায় আমি নিযুক্ত। মোহাম্মদ বাজারের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষরা, গরিব মানুষদের ছেলে মেয়েদিকে বড় করার দায়িত্ব নিয়েছিল। তারপরেও আমার মনে হয়েছে যে আমি মূলত পঞ্চম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াইতাম। তারপরে বিগত বছর 4-3 থেকে দেখলাম যে এই সরকার, মানে বিগত যে সরকার, তৃণমূল সরকার, প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের প্রাইমারি লেভেলে পড়াশোনাটা একেবারেই হয় না। একটা 5 পাস, একটা 6 পাস ছেলে নামতা চন্দ্র বলতে পারে না। তখনই আমার মনের ভেতরে অনুভূতি হয় যে একটা আদিবাসী গ্রামে গিয়ে বিনামূল্যে, একেবারে বিনামূল্যে পিছিয়ে পড়া সমাজের মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি সেই স্কুলটা চালু করেছি। সেখানে 4-5 জন শিক্ষকও আছে। খুব সুন্দর। আমরা সত্যি গর্বিত যে দাদার মতো একজন মানুষকে আমরা, বা সাঁইথিয়াবাসী দাদার মতো একজন মানুষকে বিধায়ক হিসেবে পেয়েছেন, তাদের অভিভাবক হিসেবে পেয়েছেন। তো তার সঙ্গে এই সাঁইথিয়াবাসীর যখন কথা এলো, সাঁইথিয়ার আর একটা যেটা প্রধান সমস্যা, রেল ব্রিজ বা রাস্তাঘাট, আমরা দেখেছি বিগত 15 বছরে রাস্তাঘাট হেলে পড়েছে। মানে যেটা আমরা হয়তো শুনেছিলাম এক সময় যে উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়, সেই উন্নয়ন হয়তো আমরা দেখতে পাই না, মানুষের এটা দাবি। তো সেই যে উন্নয়ন যেটা থেমে গেছে বা হেলে পড়েছে, সেটা কতদিনের মধ্যে বা কত তাড়াতাড়ি সেটা আপনি পূরণ করার চেষ্টা করবেন? দেখুন, মানুষ বড় আশাবাদী, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, এবং মানুষ যে আমাদের উপর আস্থা বা ভরসা রেখেছে সেটা অতি অবশ্যই আমরা পূরণ করার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে এখনো আমাদের কিন্তু 1 মাস কিন্তু সরকার গঠন হয়নি, আর তার মধ্যেই হাওড়া ডিভিশনের যে ডিআরএম, তার কাছে আমি নিজে গিয়ে রেলের যাতে ওভারব্রিজ আমাদের সাঁইথিয়ায় অতি সত্বর তাড়াতাড়ি হয় সেই জন্য কিন্তু আমি লিখিতভাবে দিয়ে এসেছি। আর রেল দপ্তর অতি অবশ্যই তার তৎপরতা দেখিয়েছে এবং কাজ শুরু হয়েছে। আপনারা জানেন বিগত সরকার সাঁইথিয়া শহর, আমার প্রাণের শহর, ভালোবাসার শহরকে আবর্জনায় পূর্ণ করে দিয়েছিল। যানজট এত ছিল সাঁইথিয়া শহর, আমি নিজে একজন নাগরিক হিসাবে আমি প্রত্যেককে বলেছি যে আমাকে বিধায়ক হিসাবে দেখেন না, আপনাদের বাড়ির সন্তান হিসাবে, আপনাদের বাড়ির দাদা হিসাবে, আপনাদের বাড়ির ভাই হিসাবে আমাকে দেখুন। আমি আপনাদেরকে নির্দেশ দিতে চাই না, আমি আপনাদের উপদেশ দিতে চাই না, আমি আপনাদের সহযোগী হিসাবে কাজ করতে চাই। তাই প্রথম দিনে আবর্জনা মুক্ত শহর গড়ার জন্য আমি সাইকেলে চেপে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় নিজে ঝাঁটা হাতে আবর্জনা মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি। আজকে আপনি যান, কম বেশি সাঁইথিয়া শহর আবর্জনা মুক্ত। রাজনীতিতেও আবর্জনা মুক্ত করার চেষ্টা চালিয়েছি। স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে আবর্জনা মুক্ত করব, এটা ছোট থেকেই আমার একটা চ্যালেঞ্জ ছিল, আর এখনো চ্যালেঞ্জ। রাজনীতিতে আবর্জনা মুক্ত করতে হবে, নোংরা লোকদের স্থান রাজনীতিতে রাখা যাবে না। ঠিক তেমনই স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে
যে আবর্জনা আছে সেই আবর্জনাগুলো মুক্ত করতে হবে। একদম। তো আমরা জানি বীরভূম হচ্ছে আমাদের লাল মাটির লোকশিল্পীদের দেশ বা মাটি বলা যায়। আমরা বিগত দিনে সাংস্কৃতিক জগতেও বিভিন্ন দুর্নীতি দেখেছি। আমরা দেখেছি স্বজন পোষণ, বা হয়তো একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে একজন শাসক দলের ক্লোজ কেউ একজন আছেন, তার যারা স্বজনরা আছেন তাদের কাছেই সবকিছু সুযোগ সুবিধা যাচ্ছে। আমি যেহেতু নিজেও সাংস্কৃতিক জগতে জুড়ে থাকা একজন মানুষ, এই জন্যই আপনার কাছে কোশ্চেনটা করা। আমি নিজেও কোনোদিন শিল্পী ভাতার জন্য অ্যাপ্লাই করিনি, তার কারণ হচ্ছে ওটাই যে কাটমারির টাকা হয়তো অনেকেই নিতে চাইবে না, বা আমরাও নিতে চাইনি। তো এই যে জিনিসটা, শিল্পীদের ক্ষেত্রে সবার কি সমান অধিকার আসবে, বা আমরা যারা বীরভূম থেকে গিয়ে কলকাতায় কাজ করব ভাবি, তাদের ক্ষেত্রে কি সুযোগগুলো আসবে? একদম। ভারতবর্ষ সংস্কৃতির দেশ। এই ভারতবর্ষের সংস্কৃতিকে লক্ষ্য করে আজকে গোটা বাইরের দেশ শিখছে, বিশ্বগুরু বলা হয়। তাই সংস্কৃতির দেশের সাংস্কৃতিক মানুষরা মান মর্যাদা পাবে না, এটা হয়? পশ্চিমবঙ্গের মানুষ তথা বীরভূম হচ্ছে লাল মাটির দেশ। এই বীরভূমের সবচেয়ে বাউল গান আজকে গোটা বিশ্বে, বাউল গান রতন কাহার, পূর্ণদাস বাউল, এদের মতো লোকশিল্পীরা আজকে গোটা বিশ্বের কাছে মান মর্যাদা পেয়েছে। আমি আশাবাদী, আমি সমস্ত লোকশিল্পী, সমস্ত সাংস্কৃতিক মানুষের কাছে আবেদন করছি, আপনারা আসুন, আমরা সহযোগী হিসাবে আপনার মান মর্যাদা, আপনার সম্মান যাতে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, সেই জন্য এই বিধায়ক বা আপনাদের সেবক সব সময় এগিয়ে যাবে। খুব সুন্দর। তো আপনারা শুনলেনই যে দাদা কিন্তু একদম ডিরেক্ট আবেদন করছেন যে ওনার কাছে এসে যেন আমাদের যারা লোকশিল্পীরা আছেন বা শিল্পীরা আছেন তাদের উন্নতির কথা। তো আমাদের বেশিরভাগ আমাদের বন্ধুরা শিল্পীরাই আছেন, তো আপনারা একদম কিন্তু নিশ্চিন্ত থাকুন, আপনাদের এই বিষয়টা কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা যেটা আমরা জানি আর কি, যে কোশ্চেনটা, যে আমাদের বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা হচ্ছেন কেষ্টমণ্ডল, তো তার নামের মধ্যেও কেষ্ট আছে, আপনার নামেও কিন্তু একটা কৃষ্ণ কেষ্টর একটা ব্যাপার আছে। তো দুজনে দুটো অপোজিট পোল, তো ওই কেষ্টর থেকে এই কৃষ্ণকান্ত সাহা কোথায় আলাদা? দেখুন, ওনাকে দর্দণ্ড প্রতাপ না কি আপনারা বলছেন, ওনার রাজনীতিটা কখন শুরু হয়েছে আর কখন উনি বড় হয়েছেন, সরকার আমলে সরকারি থেকে সরকার যখন চলে এসছে তারপর তার দাপট দেখানো আর বিগত বিরোধী রাজনীতি করে তার দেখানো, তার মধ্যে অনেক পার্থক্য আছে। দেখুন, কার নাম কি সেটা বড় ব্যাপার নয়। আমি অধম কৃষ্ণ, ভগবান কৃষ্ণর কাছে আমি শরণাপন্ন। মাস্টারমশাই ছোটোবেলায় আমাকে, আমার মাস্টারমশাই সম্মানীয় জগবন্ধু স্যার, ডেউচে স্কুলের জীববিদ্যার শিক্ষক, উনি আমাকে কেষ্ট বলে ডাকতেন। এ কেষ্ট কোন কেষ্ট সেটা আমি জানি না, কেষ্ট মানে আমি জানি যিনি কেষ্ট কষ্ট হরণ করতে পারেন। একদম কষ্ট, তাই আমি চাই মানুষের কষ্ট লাঘব হোক। এই কেষ্ট যদি সকলের কষ্ট লাঘব করতে পারে তাহলে জানবো যে আমার নামের সার্থক হবে। তাই আমাকে কারোর সঙ্গে টেলি করবেন না, আমি আমার মতো থাকতে চাই। আমি মাটি থেকে বড় হয়েছি, লাল মাটি থেকে বড় হয়েছি, পাথুরে মাটি থেকে, ডেউচা পাচামির মতো জায়গায় পাথুরে মাটি থেকে বড় হয়েছি। পাথরের জলে, পাথরের মাটিতে নিজেকে বিকশিত করেছি। তাই আগামী দিনেও চাইব যে আমি যেন সেই পাথরের মাটি, লাল মাটিতেই যেন আমি শেষ হই। একদম। এই যে এত সুন্দর উত্তর, এত মার্জিত ভাষায় উত্তর, এটা সত্যিই মানে অভাবনীয়, এর থেকে ভালো উত্তর হয়তো হয় না। এখানেই হয়তো পার্থক্যটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এক্সাক্ট পার্থক্যটা হয়তো দাদা নিজের মুখে বললেন না, কিন্তু হয়তো পার্থক্যটা আমরা বুঝতে পারছি। যাই হোক, আমাদের বড় কোশ্চেনের লাস্ট একটা কোশ্চেন যাবো, তারপর আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে ছোট্ট মতো গিয়ে আজকের পডকাস্ট শেষ করব। তো যখন কৃষ্ণর নাম এলোই, আমরা জানি যে শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিলেন সখা সুদামা। তো সেরকম কৃষ্ণকান্ত সাহার সুদামা বা রাজনৈতিক জীবনে বন্ধুকে? আমার বন্ধু আমার বাবা। আচ্ছা। রাজনীতিতে সবচেয়ে যদি বলেন সব বিষয়ে উপদেশ দেওয়া এবং সব বিষয়েই বাবা আমাকে সব কিছু করেন। আর সবচেয়ে যদি বলেন ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা দেবতুল্য কার্যকর্তা আছে, তাদের কাছে যা পরামর্শ নিয়ে মনে হয় বন্ধুর সমতুল্য। তাই সবাই আমার বন্ধু, তবে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা অতি অবশ্যই বন্ধু আমার। তারাই আমার সারথি, তারাই আগামী দিনের আমার পথ চলার
কে পাথেয় করবে। তাই সমস্ত মানুষকে আমার নতমস্তকে প্রণাম জানাই। যে কার্যকর্তারা, যে কর্মীরা আমাকে তিল তিল করে বড় করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, সর্বোপরি সাধারণ মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সাঁইথিয়া বিধানসভার মা নন্দকেশ্বরীর পূর্ণভূমিতে মা নন্দকেশ্বরীর জয়গান যেন বিশ্বের দরবারে পৌঁছে যায়, এটা আমি প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। আচ্ছা, আমাদের এবার র্যাপিড ফায়ার রাউন্ড। আমরা জাস্ট একটা করে লাইনের মধ্যে আমরা কিন্তু উত্তর নেব, দুটো দিস অর দ্যাট, তার মধ্যে আপনার ইচ্ছা মতো একটা আপনি বলতে পারবেন। আচ্ছা, আমরা একটু আপনার ব্যক্তিগত জীবনের জিনিসপত্র জেনে নিতে চাইবো অবশ্যই। আচ্ছা, দেব না জিৎ? এগুলো আমার বিষয়ই নয়। আচ্ছা, সিনেমা দেখা হয়? সিনেমা কবে দেখেছি আমার নিজেরই মনে নেই, আচ্ছা কারণ সিনেমা দেখাচ্ছি, সিনেমা লেখা, সিনেমা বানানো বেশি আমি পছন্দ করি। আচ্ছা তাই এগুলো খুব একটা আমার কাছে নেই। আচ্ছা। বিরোধী হিসাবে কাকে আপনি যোগ্য স্পেস দিতে চান? অভিষেক ব্যানার্জি না শতরূপ ঘোষ? এদের মধ্যে কেউকেই আমি মেনটেন দিতে নয়, কারণ এদের মধ্যে আমার জীবনে আসেই না। সাধারণ মানুষ দেখছি বেশি মূল্যবান। একদমই। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটা কেষ্ট নাকি অনিল কাপুরের নায়ক? দেখুন, সেটা তো যে কাহিনী যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাই। এনারা অভিনেতা, এনারা অবশ্যই সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এনাদের মানমর্যাদা আছে অবশ্যই, সমাজে সমস্ত স্তরের মানুষের কাছে এদের সম্মান আছে। তবে আমি প্রযোজককে এবং এই সিনেমা যারা করেছিলেন, কাহিনী চিত্রনাট্য যারা করেছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, বিরাট কোহলি না রোহিত শর্মা? খেলার জগতের সমস্ত মানুষই আমার কাছে প্রিয়। আচ্ছা আচ্ছা, কোনটা হলে আপনি বেশি খুশি হবেন? ইন্ডিয়া জিডিপিতে টপ র্যাঙ্কিং নাকি হিন্দু রাষ্ট্র? দেখুন, আমার মনে হয় হিন্দুস্তান, তাই যেটা নামের সঙ্গে সবচেয়ে বেশি আছে সেটা হওয়াটাই ভালো। একদম। আচ্ছা, আর একটু মজার কোশ্চেন। আমাদের বিখ্যাত উক্তিকার আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি আর কি, মমতা ব্যানার্জির প্রিয় উক্তি আপনার কোনটি? আমার কাছে দয়া করে এই বিখ্যাত ব্যক্তির নাম এই অধমের কাছে রেখেন না, কারণ ইনি মহান, ইনি স্বর্গের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তাই ওনার বিষয়ে না বলে সময় নষ্ট না করাটাই বেস্ট। খুব সুন্দর উত্তর। আচ্ছা, আমাদের আজকের লাস্ট রাউন্ড। আমরা দুটো নাম বলবো, এখান থেকে আপনাকে একটাকে চুজ করতে হবে, তারপর আমি আস্তে আস্তে নামগুলো বাড়াতে হবে। কৃষ্ণকান্ত সাহা না দুধকুমার মণ্ডল? আপনার অবশ্যই অবশ্যই আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব তারা। আচ্ছা বেশ, দুধকুমার মণ্ডল না অনুপ সাহা? অবশ্যই দুজনেই। আচ্ছা বেশ, দুধকুমার মণ্ডল, অনুপ সাহা নাকি স্বপন দাশগুপ্ত? যে কোনো একটা আপনার পার্সোনাল। তিনজনেই। আচ্ছা, সেই তিনজনের সাথে যদি রাহুল সিনহাকে অ্যাড করি, সেই তিনজন নাকি? অবশ্যই চারজন। এই যা, রাহুল সিনহা নাকি লকেট চ্যাটার্জি? দুজনেই। বেশ, লকেট চ্যাটার্জি নাকি অগ্নিমিত্রা পল? দুজনেই, দুজনেই নেত্রী, দুজনেই লড়াকু নেত্রী। আচ্ছা, অগ্নিমিত্রা পল না দিলীপ ঘোষ? দুজনেই সমতুল্য। দিলীপ ঘোষ না শ্রমিক ভট্টাচার্য? দুজনেই সমতুল্য পূজনীয় ব্যক্তি। আচ্ছা বেশ, শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু অধিকারী? দুজনেই সমতুল্য ব্যক্তি, এরা সবাই পূজনীয় ব্যক্তি। এদের জন্যই আজ পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পেয়েছে। একদম। গরিব খেটে খাওয়া মানুষরা আজ তার পরিত্রাণ পেয়েছে, এটুকু বলতে পারি। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর উত্তর। আর একটা উত্তর আমরা চাইছিলাম, কিন্তু সেটা হয়তো আমরা সকলেই জানি, যে নরেন্দ্র মোদী নাকি অটল বিহারী বাজপেয়ী? দুজনেই পূজনীয় ব্যক্তি। এটা হয়তো যদি স্বয়ং মোদীজিকেও জিজ্ঞেস করি, উনিও হয়তো অটলজির নামটা করবেন, কারণ এটাই আমরা দেখে এসেছি যে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ যে এটা যে আমি নিজেকে ব্যক্তিগত যে মত আছে বা ব্যক্তিগত স্বার্থ, সেটাকে আমরা সিদ্ধি না করে আমরা অপরকে বড় করতে জানি বা অপরকে সম্মান করতে জানি। তো এই মন্ত্র নিয়েই দাদারাও ক্ষমতায় এসেছেন। আমরাও চেষ্টা করব দাদাদের সঙ্গে সবসময় থাকার। দাদারাও জনতার সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। আর এই যে এত মানুষের ভরসা, এত মানুষের আশা, সেটা বৃথা যাবে না বলেই দাদা আমাদেরকে আশ্বাস দিলেন। এবং সাঁইথিয়াবাসীর থেকে শুরু করে আমরা আজকে যেসব নিয়ে আলোচনা করলাম, সবগুলোই তার পূর্ণতা পাক। হ্যাঁ, আমরা এটা জানি যে আমরা বিগত 15 বছরে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছি, হয়তো মাইনাসের দিকে চলে গেছি। সেটা থেকে বেরিয়ে আসতে একদম যে 1 মাস বা 2 মাসের মধ্যেই যে একটা বিশাল আকার আমরা চেঞ্জ, সেটা দেখতে পাবো না। কারণ যে গর্তগুলো হয়েছিল সেগুলো ভরাট করতেই অনেকটা সময় লেগে যাবে। কিন্তু সবসময় ঊর্ধ্বতর নেতৃত্ব বা দাদারা আশ্বাস দিয়ে চলেছেন যে সেটা যখন সমানে চলে আসবে, তারপরে থেকে কিন্তু
আস্তে আস্তে ইমারতটাও তৈরি হতে আরো ভালো করে শুরু করবে। তো দাদাকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ, আমাদের তরফ থেকে প্রণাম, এবং আশা করব উনি ভালো থাকুন, আমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আনন্দকেশ্বরীর জয়।